নেমু টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আজ আলোচনা করব অষ্টম শ্রেণীর বনভোজনের ব্যাপারের প্রশ্ন উত্তরের পার্ট 2 বা পর্ব 2, অর্থাৎ এর আগের দিন পার্ট 1-এ বনভোজনের ব্যাপারের প্রশ্ন উত্তরের 9-এর দাগ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ 10-এর দাগ থেকে আলোচনা করব। তার আগে বলে নিই, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেখো, তাহলে নতুন নতুন আলোচনার ভিডিও যখন ছাড়ব সবার প্রথম পেয়ে যাবে। এবং যারা এখনো পার্ট 1-এর আলোচনার ভিডিওটি দেখোনি অতি অবশ্যই দেখে নিও। এবার আলোচনায় আসা যাক। প্রথমে কি আছে, 10-এর দাগ কি বলেছে না, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ও যথাযথ উত্তর দাও। 10-এর দাগের 1 কি বলেছে না, বনভোজনের প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল, তা বাতিল হলো কেন? উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের জন্য প্রথমে যে তালিকাটি তৈরি হয়েছিল তাতে বিরিয়ানি, পোলাও, রুই মাছের কালিয়া, মাংসের কর্মা, মুর্গ মুসল, মশলা দোসা, চাউচাউ, শামি কাবাব, কোপ্তা, কাবাব, 2 রকম মাছের চপ ছিল। এবার প্যারা চেঞ্জ করে লেখো। তা বাতিল হলো কারণ চাঁদা উঠেছিল 10 টাকা 6 আনা। এই রান্নার জন্য একজন বাবুর্চি, একটা চাকর, একটা মোটর লরি ও খরচ ছিল 200 টাকা। এই সামান্য টাকায় ওই মোগলাই খাবারের আয়োজন করা সম্ভব ছিল না। 10-এর 2 বনভোজনের দ্বিতীয় তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল এবং কে কি কাজের দায়িত্ব নিয়েছিল? উত্তর, বনভোজনের দ্বিতীয় তালিকায় ছিল খিচুড়ি, আলু ভাজা, পোনা মাছের কালিয়া, আমের আচার, রসগোল্লা ও লেডিকেনি। খিচুড়ির দায়িত্ব কে নেবে তা নির্দিষ্ট করে বলা হয়নি। ঠিক হয়েছিল পেলা রাজহাঁসের ডিম আনবে, আলু ভাজা ক্যাবলা ভাজবে, পোনা মাছের কালিয়া পেলা রাঁধবে, আমের আচার হাবুলের দিদিমার ঘর থেকে হাত সাফাই হবে, রসগোল্লা ও লেডিকেনি দোকান থেকে ধারে ম্যানেজ হবে। 10-এর 3 পেলার রাজহাঁসের ডিম আনার ঘটনাটির বর্ণনা দাও। নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে পেলা রাজহাঁসের ডিম আনতে গিয়েছিল ভন্টাদের বাড়ি। পাড়ায় ভন্টাদের বাড়িতে গোটা কয়েক রাজহাঁস ছিল। এ কারণে 2 আনার পাঁঠার ঘুগনি আর ডজনখানেক ফুলুরি খাইয়ে ভন্টাকে হাত করে পেলা। তবে শর্ত ছিল পেলাকে নিজের হাতে ডিম বের করে নিতে হবে। এরপর পূর্ব পরিকল্পনা মতো ভন্টার বাবা ও মেজদা অফিসে গেলে দুপুরবেলা ভন্টাদের বাড়ি যায় পেলা। উঠোনে কাঠের বাক্সের ভিতরে সার সার খুপড়ি। 2টো রাজহাঁস সেখানে ডিমের তা দিচ্ছিল। পেলা ডিমের জন্য বাক্সের ভিতরে হাত ঢোকাতেই রাজহাঁস দিল তার হাতে কামড়ে। যন্ত্রণায় পেলা চিৎকার করে উঠলে ভন্টার মা সেখানে চলে আসে। পেলা চোঁচা দৌড় লাগিয়ে পালিয়ে যায়। এর ফলে পেলা আর রাজহাঁসের ডিম জোগাড় করতে না পেরে গোটা কয়েক মাদ্রাজি ডিম কেনে বনভোজনের জন্য। এরপর 10-এর দাগের 4 ট্রেন থেকে নেমে হাঁটতে গিয়ে তাদের কি কি বিপদ ঘটেছিল। নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত
বনভোজনের ব্যাপার গল্পে ট্রেন থেকে নেমে প্রায় মাইল খানেক হেঁটে গেলে ক্যাবলার মামার বাগান বাড়ি, সেখানেই হবে বনভোজন। তবে আগের রাত্রে বৃষ্টি হওয়ায় এবং রাস্তা কাঁচা এঁটেল মাটির হওয়ায় তা খুবই পিচ্ছিল ছিল। এ কারণে 3 পা যেতে যেতেই হাবলু আছাড় খেলো ও তার হাতের ডিমের পুটলি কুঁকড়ে গিয়ে হলুদ রস পড়তে লাগলো। এর পরে পরেই পেলা ও টেনিদার মাটিতে পড়ে গিয়ে কাদা মাখা অবস্থা হলো এবং আমের আচার রসগোল্লারা মাটিতে লুটোপুটি খেলো। অবশিষ্ট রইল শুধু চাল ডালের পুটলি ও পোনা মাছগুলি। 10-এর 5 মাছের কালিয়ার 3টি বেজে গেল। মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ কি? নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে প্রশ্নে উদ্ধৃত মাছের কালিয়া রাধার দায়িত্ব ছিল পেলার। টেনিদা লিস্ট বের করে পেলাকে সর্বপ্রথম মাছের কালিয়া রাধার নির্দেশ দেয়। ক্যাবলার মা মাছ কেটে লবণ ও অন্যান্য জিনিস মাখিয়ে দিয়েছিলেন। পেলা কড়াইতে তেল চাপিয়ে সঙ্গে সঙ্গে কাঁচা তেলে মাছ ঢেলে দেওয়ায় কড়াই ফেনায় পরিপূর্ণ হয়ে অতগুলি মাছ একসঙ্গে তালগোল পাকিয়ে যায়। মাছের কালিয়া পরিণত হয় মাছের হালুয়াতে। আসলে কাঁচা তেলে মাছ দেওয়ায় মাছের এই অবস্থা হয়েছিল। এই জন্যই ক্যাবলা ডিম, আমের আচার ও রসগোল্লার পরিণতির সঙ্গে তুলনা করে মাছের কালিয়ার সম্পর্কে প্রশ্নোক্ত মন্তব্যটি করেছিল। এরপর 11-র দাগ। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 11-র দাগের 1 এই গল্পটির নাম বনভোজন না হয়ে বনভোজনের ব্যাপার হলো কেন? উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে দেখা যায় টেনিদা ও তার 3 সঙ্গী বনভোজনের পরিকল্পনা করেছে। বনভোজন হলো সবাই মিলেমিশে একজোট হয়ে পরিচিত গণ্ডির একটু বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করা ও আনন্দ করা। এখানে সবই হয়েছিল। চাঁদা দেওয়া থেকে শুরু করে খাবারের তালিকা প্রস্তুত, সবাইকে বিভিন্ন কাজের ভার দেওয়া, এমনকি ট্রেনে চেপে পরিচিত গণ্ডির বাইরে যাওয়া। কিন্তু এরপর যা ঘটল তা বলার নয়। একে একে সমস্ত খাবার নষ্ট হলো। শেষ পর্যন্ত বনের টক টক মিষ্টি মিষ্টি ফল খেয়ে খিদে মেটাতে হয় তাদের। অর্থাৎ গল্পটিতে শুধু বনভোজনের বিষয় নিয়ে কথা হয়েছে, বনভোজনে যাওয়া হয়েছে, কিন্তু বনভোজন সফল হয়নি। শেষ পর্যন্ত তা পরিণত হয়েছে ফলভোজনে। তবে ফলভোজন বনভোজনের ব্যর্থতা বোঝালেও বনভোজন শব্দটির গুরুত্ব কমেনি। তাই লেখক গল্পটির নামকরণ বনভোজন না করে বনভোজনের ব্যাপার করাই তা যথার্থ এবং সার্থক হয়ে উঠেছে। 11-র দাগের 2 এই গল্পে কটি চরিত্রের সঙ্গে তোমার দেখা হলো? প্রত্যেকটি চরিত্র নিয়ে আলোচনা করো। উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে মোট 5টি চরিত্রের দেখা মেলে, যথা টেনিদা, পেলা, হাবলু, ক্যাবলা ও ঘণ্টা। এরপরে হেডিং দাও টেনিদা। গল্পটিতে টেনিদা দলের নেতা, একটু মাথা গরম, আয়েসি ও পেটুক প্রকৃতির। খাবার কথায় সে আর লোভ সামলাতে পারে না।
তার আচরণে একটা গুরুগম্ভীর ভাব দেখা যায়। কথাও বলে বেশি এবং সবার উপর হুকুম করতে ওস্তাদ। বাস্তব জ্ঞান বুদ্ধির অভাব থাকলেও তার কথার ভঙ্গিতে যথেষ্ট মজা পাওয়া যায়। এরপর হেডিং দাও ক্যাবলা। দলের মধ্যে বুদ্ধিমান ও ঠান্ডা মাথার ছেলে, কাজ গুছিয়ে করতে ভালোবাসে এবং হিসেবিও। মজার ঘটনার সময় সুন্দর উক্তি করতে পারে। সে অনেকদিন পশ্চিমে থাকায় তার কথার মধ্যে এক আধটা হিন্দি কথা এসে যায়। চারজনের মধ্যে ক্যাবলায় বাস্তববোধ সম্পন্ন ছেলে। এরপর হেডিং দাও হ্যাবলা। হাবলু চন্দ্র সেন কাজের ছেলে, দায়িত্ব নিয়ে কাজ করে ও পূর্ববঙ্গীয় বাংলা ভাষায় কথা বলে। হাস্যরসের যোগান দেয়। সে সব কিছু মানিয়ে নিতে পারে এবং গোলমাল হলে সামলে দেবার চেষ্টা করে। এরপর হেডিং দাও পেলা। এটি গল্পের কথকের চরিত্র এবং এই চরিত্রটি স্বয়ং লেখকের। পেলা বুদ্ধিমান হলেও ভীতু, একটু পেট রোগা, কিন্তু খেতে ভালোবাসে। সে সরল ও শান্ত স্বভাবের নিরীহ ছেলে। সে টেনিদাকে ভালোবাসে এবং মান্য করে। 11-3। এই গল্পটিতে হাস্যরস সৃষ্টির জন্য ভাষার দিক থেকে লেখক নানান রকম কৌশল অবলম্বন করেছেন। কি কি কৌশল তুমি খেয়াল করেছ, লেখো। উত্তর: নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদার গল্প ও উপন্যাসগুলির প্রধান বৈশিষ্ট্য হল হাস্যরস। টেনিদার মুখে বোকাঝোকা, উপমা, তিনজনকে খোটা দেওয়া, সবকিছুর মধ্যেই রয়েছে মজার উপাদান। হাবুলের বাংলা ভাষা আর ক্যাবলার মুখে হিন্দি শব্দ গল্পের ভাষাকে আরও বেশি মজাদার করে তুলেছে। এছাড়াও গল্পের ভাষার মধ্যে নানান রকম ছোট ছোট মজা লুকিয়ে আছে। প্যারা চেঞ্জ করে লেখো। টেনিদা হাবলু সেনের ব্যবহার করা পোলাপান শব্দটিকে লুফে নিয়ে বলে, পোলাপান এই গাড়লগুলোকে জলপান করালে তবে রাগ যায়। এখানে পোলাপান ও জলপান শব্দ দুটি নিয়ে মজা তৈরি করেছেন লেখক। আবার ক্যাবলা যখন বলে খাট্টা, তখন তার সঙ্গে মিলিয়ে ব্যঙ্গের সুরে টেনিদা বলে, খাট্টা বেশি পাঁঠামি করবি তো চাঁটটা বসিয়ে দেব। এছাড়াও পাঞ্জাব মেলের স্পিডে পালানো, আছাড় খাওয়ার বর্ণনা, একটার পর একটা খাবার নষ্ট হয়ে যাওয়া আর সেই বিষয়ে ক্যাবলার ঘোষণা, সব মিলিয়ে শুধু ভাষার ব্যবহারের কৌশলেই এই এক অদ্ভুত হাস্যরস সৃষ্টি করেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। 11-4। শীতকালে পিকনিক নিয়ে তোমার অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। যেমন ভাব চিঠি লেখে সেরকম ভাব লিখব। প্রিয় বন্ধু সৌমেন, ঝরিয়া হুগলি, তারিখ 29/7/2024। আজই তোর একটি চিঠি পেয়েছি। তোরা সবাই ভালো আছিস জেনে আমি খুব আনন্দিত হয়েছি। তোর চিঠিতে তুই আমার পিকনিকের কথা জানতে চেয়েছিস। আমি তোকে আমার পিকনিকের অভিজ্ঞতা সম্পর্কে বর্ণনা করছি। প্যারা চেঞ্জ করে লিখবে। 10রা জানুয়ারি আমি আমার অন্য 6 বন্ধুর সাথে বাঁকুড়া জেলায় অবস্থিত মুকুটমণিপুরে একটি পিকনিকে যোগ দিয়েছিলাম। আমরা সকাল 7:30 একটি গাড়িতে করে কংসাবতী নদীর তীরে পৌঁছেছিলাম। আমাদের সাথে রান্নার সমস্ত উপকরণ নিয়ে গিয়েছিলাম। আমাদের রাঁধুনি রান্না করা শুরু করেছিল এবং আমরা ক্যামেরা, তাস, ভলিবল ইত্যাদি খেলছিলাম। আমাদের মধ্যে কেউ কেউ নদীতে সাঁতার কেটেছিল।
তারপর ওখানে সমস্ত দর্শনযোগ্য স্থানগুলি যেমন ডিয়ার পার্ক, গোরাবাড়ি, অতুল ঘোষের বাগান ইত্যাদি দেখতে বেরিয়েছিলাম। পিকনিকে আমরা অনেক সুস্বাদু খাবার খেয়েছি। আমি আমার বন্ধুদের সাথে অনেক মজা উপভোগ করেছি। সন্ধ্যায় আমরা বাড়ি ফিরেছিলাম। তুই যদি আমাদের সাথে উপস্থিত থাকতিস, এটি একটি দুর্দান্ত আনন্দের হতো। এরপর প্যারা চেঞ্জ করে লেখো, এখানে আর নয়, আমার সাথে দেখা হলে আমি তোকে আরও বলবো। তোর প্রতি ভালোবাসা এবং তোর বড়দের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার চিঠি শেষ করছি। সৌমেন মণ্ডল, গ্রাম পোস্ট পাণ্ডুগ্রাম, জেলা হুগলি। ইতি তোর বন্ধু মনোজিৎ। 11-5। টেনিদার মতো আরও কয়েকটি দাদা চরিত্র বাংলা সাহিত্যে দেখতে পাওয়া যায়। এরকম 3টি চরিত্র নিয়ে সংক্ষেপে আলোচনা করো। উত্তর: বাংলা সাহিত্যে টেনিদার মতো আরও যে সমস্ত দাদা চরিত্র দেখতে পাওয়া যায় সেগুলি হল: কেলটুদা, নারায়ণ দেবনাথ রচিত এই রকম একই চরিত্র হলো কেলটুদা। সে হাঁদা ভোদাকে সামনে রেখে রাজত্ব চালায়। তার মাথায় একটু দুষ্টু বুদ্ধি, কিন্তু শেষে সেই বিপদে পড়ে। এরপর হেডিং দাও ফেলুদা। প্রদোষচন্দ্র মিত্র ওরফে ফেলুদা সত্যজিৎ রায়ের সৃষ্ট বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র। তার সঙ্গী হলেন তোপসে ও জটায়ু ওরফে লালমোহন গাঙ্গুলি। রহস্য সমাধানের ক্ষেত্রে মগজাস্ত্র বা তীক্ষ্ণ বুদ্ধিই ছিল ফেলুদার প্রধান হাতিয়ার। এরপর হেডিং দাও বাটুলদা। বাটুল দি গ্রেট বিখ্যাত ভারতীয় বাঙালি কসমিক শিল্পী নারায়ণ দেবনাথের সৃষ্ট একটি কাল্পনিক কসমিক্স চরিত্র। ইংরেজি কার্টুন চরিত্র ডেসপারেট ড্যানের আদলে তৈরি বাটুলের কসমিক্স গত 50 বছরেরও বেশি সময় ধরে প্রকাশিত হয়ে আসছে শুকতারা পত্রিকায়। বাটুলদাকে বাঙালির সুপার হিরো বলা যায়। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী আলোচনায়। আর যারা এখনো বনভোজনের ব্যাপারের প্রশ্ন উত্তরের আলোচনার পর্ব 1 দেখনি, অতি অবশ্যই দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আর এই আলোচনাটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।